আসসালামু আলাইকুম। আমি নুসরাত ইসলাম মিম আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি নতুন গল্প। গল্পটি হলো জলপরীর প্রেম। চলেন শুরু করা যাক। বসে আছি হাতে পেন্সিল, রাবার আর ড্রয়িং খাতা নিয়ে। চারপাশে থমথমে পরিবেশ। শ্রাবণ মাস এটা। গ্রামে এমনিতেই বৃষ্টিতে নদী নালা সবই ভরে যায়। এখনো বিপরীত কিছুই হয়নি, সবই ভরে গেছে পানিতে। একটু আগেই বৃষ্টি থেমেছে। আমারও ছোটবেলার অভ্যাস, চলে এলাম ছবি আঁকতে। কাল শহর থেকে গ্রামে আসতে হয়েছে, নানুর নাকি শরীর খারাপ, তাই দেখতে আসতে হলো। আমি আবার ছোট কাল থেকে গল্প লেখা আর ছবি আঁকার চরম ভক্ত। মানে যেখানেই যাই না কেন আমার সাথে আমার ডায়েরি আর ড্রয়িং জিনিসগুলো সঙ্গে হবেনি। প্রতিবারই নানা বাসায় আসলে আমি এখানে বসে ড্রয়িং করি। অনেক বড় নদী সামনে, তার পাশে বিশাল একটা আম গাছ। আমি যখনই বসি এই আম গাছের নিচে, এবং মাচাল বানানো আছে এখানে, সেখানেই বসি। আজও সেখানে বসে ড্রয়িং করি। আমি এখানে বসি বলে বড় মামা এই মাচালটা বানিয়েছেন। আমি অনেক কিছুই ড্রয়িং করি, কিন্তু ছোট থেকেই যখন এই নানা বাসায় আসি আর এই নদীর কাছে আসি, তখনই শুধু একটি ছবি আমি বারবার বানাই। বিগত 14 বছর যাবৎ আমি শুধু এখানে বসে একটি ছবি এঁকে যাচ্ছি। আমার আবার প্রতিবারেরই অভ্যাস, কেন জানি এখানে বসে একই ছবি দুইটা আঁকি। আজও তাই হলো। আগের বার যে ছবিটা এঁকেছিলাম সেটার চেয়ে অনেক ভালো হয়েছে। সবই ঠিকঠাক, কিন্তু আমার মাথায় এই জলপরীটার ছবি আসে না। কতবার যে চেষ্টা করেছি এই জলপরীর মুখ দেখতে, কিন্তু না কোনো কারণে ভুলে যাই। এবার চেষ্টা করতে লাগলাম ছবির নদীর মাঝে জলপরীটা মুখ দিতে। বিষয়টা কাল্পনিক হলেও আমার মনে অস্থিরতা কাজ করেছে। আমাকে এই জলপরীটার চেহারা দেখতেই হবে। কিন্তু আমিও না কেমন, এখানে আসলেই শুধু নিজেই নিজের সাথে ভকভক করতে থাকি। না, অনেক দেরি হয়ে গেছে, বাসায় যেতে হবে। প্রতিবারের মতোই একটা ছবি ফেলে দিলাম। সেই ছোটবেলা থেকে আমি ভাবতাম হয়তো ফেলে রাখলে জলপরি এসে দেখে যাবে, কিন্তু কিছুই হয় না, উল্টো অভ্যাস হয়ে গেছে। তাই কিছুই করার নেই, করতেই হয়। নানু খুব অসুস্থ, জানি না কি হয়। আমারও ছুটি ফুরিয়ে এসেছে, কলেজে ভর্তি হতে হবে। বাসায় ফিরতে ফিরতে পরিচয়টা দিয়ে যাই, আমি হৃদয়। এবার এসএসসি দিয়েছিলাম, কিছুদিন পর কলেজে ভর্তি হব। বাবা মা আর আমার দুষ্টু মিষ্টি যমজ বোন রিধিকাকে নিয়েই আমাদের সংসার। আমি রিধিকার 5 মিনিট পরে হয়েছিলাম, এতেই ও আমার কাছে বড় আপু দাবি করে। কিন্তু ওর দাবিটা এখনো মেনে নিতে পারিনি আমি। আমার আর রিধিকার চেহারায় একদম একরকম। যদি আমি ওর বোন বা ও আমার ভাই হতো তাহলে আমাদের চেনাই যেত না। আমাদের পরিবারে আরো রহস্য আছে, সেগুলো পরে জানতে পারবেন। পরিচয় দিতে দিতে বাসায় পৌঁছে গেলাম। রিধিকা বলল, কিরে কোথায় গিয়েছিলি? তারপর আমি বললাম, কেন, তোকে বলতে যাব কেন? তারপর রিধিকা আবার বলল, হয়েছে, বলতে হবে না, বুঝছি কোথায় গিয়েছিলি। তোর এখানে আসলে মাথায় বুট চাপা কেন রে? ওই একই ছবি আর কতবার আঁকবি? তারপর আমি কিছু বলতে যাব, তার মধ্যে রিধিকা আমাকে থামিয়ে দিয়ে বলল, থাম, এটাই তো বলবি, আমার কোনো দোষ নেই, কেমনি কি হয় নিজেও জানোস না। তারপর রিধিকা বলল, চুপ বেয়াদব, মিথ্যা বলস বড় বোনের কাছে। তারপর হৃদয় বলল, বড় বোন কে? তারপর রিধিকা বলল, কেন, আমি তোর বড় বোন। তারপর হৃদয় বলল, যা ফট, আমি বড় ভাই, তুই আমার থেকে ছোট। যা, লেগে গেল আবার। সারাদিন ঝগড়া করি আমরা দুই ভাই বোন, আবার একজনকে ছাড়া আরেকজন থাকতেও পারি না। একই স্কুলে পড়তে হয়েছে আমাদের, আবারও একই কলেজে পড়তে হবে। আব্বু সেদিন বলছিল ওকে মহিলা কলেজে দিবে, সেটাই নাকি ভালো কলেজ আমাদের শহরে। আমাকে তো আর সেখানে দিতে পারবে না। সেদিন খুব কান্না করেছিলাম দুজনে, যমজ বলে কথা। আসল কথা বলতে গেলে ও আমার জান আর আমিও ওর জান। কেউ খারাপ ভাববেন না, এটা ভাই বোনের কথা। আমার বোনটা রেগে গেছে, আবার এখনই ঠিক হয়ে যাবে। তারপর হৃদয়ের মা বলল, এই হৃদয়, কোথায় রে তুই? তারপর হৃদয় বলল, মা বলো। তারপর হৃদয়ের মা বলল, এখানে এসে তো বোনের কথাও বলে যাস, চলে যাস ওই পুকুর পাড়ে। সত্যি যদি কোনো জলপরি থাকতো ওই পুকুর পাড়ে, তাহলে তোকে বিয়ে দিয়ে দিতাম। তারপর হৃদয়ের মা বলল, থাক, লজ্জা পেতে হবে না, যা, বড়া বানিয়েছি, রিদির কাছে দিয়েছি। তারপর হৃদয় বলল, বড়া পিঠা? তারপর হৃদয়ের মা বলল, তারপর হৃদয় বলল, ওকে যাচ্ছি, আগে বলবা তো। দৌড় দিয়ে ছাদে আসলাম, দেখে রিদি বসে বসে বড়া খাচ্ছে। আমাকে দেখিয়ে আমাদের দুজনারই পছন্দ এক। মাঝে মাঝে তো ওর জামা পরতে মন চায়, পরি, কিন্তু সেগুলো পরে তো আর বাইরে যাওয়া যায় না। কিন্তু রিদি আমার প্যান্ট শার্ট টি শার্ট পরে।
অবশ্য ও বাইরে যায় না ওইসব পরে। লোকে কি বলবে এই ভেবে ছোট থেকেই আমরা একই নাটক করি। ও সবসময় ছেলে মানে নায়ক হবে আর আমি নায়িকা। তারপর আমি বললাম, রিদু বোন আমার দে না। তারপর রিদিকে বলল, কি দেব? আমি বললাম, ওই যে বড়া। তারপর রিদিকে বলল, না ভোর ভাইয়া, আপনার খেতে হবে না, আমি ছোট, আমি একাই খাই। তারপর হৃদয় বলল, না তুই আমার বড় আপু, দে না আপু। তারপর রিদিকে বলল, প্রমিস কর আমি যা বলবো তাই করবি। তারপর হৃদয় বলল, করব। এই বড়া পিঠার জন্য যে কোনো জিনিসই করতে রাজি আছি। পিঠের মধ্যে কেন জানি না আমাদের দুজনেরই পিঠেটাই ভালো লাগে সবচেয়ে। ভালোবাসি এই পিঠাকে। খেতেছিলাম মহা আনন্দে, দুজনে খাচ্ছিলাম আর গুনতেছিলাম কে বেশি খেতে পারে। আমি তো কমই খেলাম, আমার বোনটা তো পেটু, কে খাবে? কিন্তু স্বাস্থ্য হবে না। হবে কিভাবে? আবার ডায়েট করবে না। শুনছি বিয়ে করবে না নাকি। তাহলে এত কিছু করে লাভ কি? খেয়ে হাতে হলেই তো হয়, কেউ পছন্দ করবে না। তারপর রিদিকা বলল, চলো না। তারপর হৃদয় বলল, কোথায়? রিদিকা বলল, নদীটাতে গোসল করতে যাব। তারপর হৃদয় বলল, সকালে তো করলাম পুকুরে গোসল। তারপর হৃদয় বলল, না ওই নদীতে যাব গোসল করতে, চল। তারপর আমি বললাম, আমরা ভালোভাবে সাঁতার কাটতে পারি না তো। তারপর রিদিকা বলল, ছোট আন্টিও যাবে আমাদের সাথে। তারপর আমি বললাম, আমি যাব না, তুই যা। তারপর রিদিকা বলল, ওকে তাহলে আমার বড়াগুলো ফেরত দে। তারপর আমি বললাম, দাঁড়া বমি করতেছি। তারপর রিদিকা বলল, ইয়াক। তারপর রিদিকা কান্না করতে লাগলো। তারপর হৃদয় বলল, ওই তুই কান্না করবি না প্লিজ, তোর কান্না আমি সহ্য করতে পারি না। তারপর রিদিকা বলল, তাহলে কানবো না, চল। তারপর আসলাম নদীর পাড়ে। এই পর্যন্ত অনেকবার গোসল করতে এসে করি না। রিদির সাথে আগে এসেছিলাম গোসল করতে, কিন্তু করতে পারি না। আজ খালামনের সাথে এসেছি, এজন্য সাহস লাগছে, তাও আবার মন চাচ্ছে না। অনেক উৎসাহ লাগতেছে, কিছু না ভেবে নেমে পড়লাম। অনেক পানি, তাই খালামণি আমাদের কম পানিতেই নামিয়েছেন, বুক পর্যন্ত পানি। আমি আর রিদি পানি ছিটাছিটি করছিলাম, ভাবলাম একটা ডুব দেব। দিলাম একটা ডুব, ফ্রেশ হয়ে উঠলাম, আর একটা দিলাম। এখন খালামণি আর রিদি খেলা করছে। আমি 3 নাম্বার ডুবটা দিলাম। খালামণি আর রিদি দূরেই ছিল, আমার চোখ বন্ধ ছিল। আমি ভাবলাম দেখি কতটুক দম আটকে থাকতে পারি। হঠাৎই খেয়াল করলাম একটা মেয়ে আমাকে সম্পূর্ণ জড়িয়ে ধরছে। আমার ছুটবার কোনো শক্তি নেই, আমার দম বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছিল আমি মরেই যাব। মেয়েটা কি সব যেন করলো। আমার দম যখন বন্ধ হয়ে যাবে তখন আমার ঠোঁটে স্পর্শ পেলাম। ভয় থাকা সত্ত্বেও আমি তাকালাম। মেয়েটার শরীরে উজ্জ্বলের জন্য আমি চেহারাই দেখতে পারলাম না। চোখ বন্ধ করলাম, আর সাথে সাথে মেয়েটা ছেড়ে দিল আমাকে। আমিও পানি থেকে লাফিয়ে উঠলাম, দেখি আশেপাশে হৃদয় আর খালামণি ছাড়া কেউ নেই। তারপর খালামণি বলল, কি রে এতক্ষণ পানির নিচে ছিলি? আমি তো চিন্তায় পড়ে গেছিলাম। তারপর হৃদয় তোতলিয়ে বলল, আর কিছু না, আমি দম পরীক্ষা করছিলাম। তারপর রিদিকা বলল, তোতলাচ্ছিস কেন? তারপর হৃদয় বলল, অনেকক্ষণ ছিলাম তো পানির ভিতর, তাই। তারপর খালামণি বলল, আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম, চল উঠি এখন। তারপর হৃদয় বলল, ওকে চলো। মুখ দিয়ে বলতে চাইছিলাম কি হয়েছিল, কিন্তু কিছুতেই বলতে পারলাম না। কেন জানি অন্য কিছু বলে দিলাম। বাসায় আসলাম, চিন্তা করতে লাগলাম কি হলো। ওটা নিশ্চয়ই মানুষ না, উজ্জ্বল ছিল, কিন্তু মানুষের আকৃতি ছিল। আমি ওর ঠোঁট ফিল করেছি, নিশ্চয়ই ফিমেল ছিল, কারণ আমি আরো কিছু ফিল করেছি, কিন্তু আমি সব কাউকে বলতে পারছি না কেন। খুব অস্থির লাগছে আমায়, শুধু ওই ঠোঁটের কথা মনে পড়তেছে, কিছুতেই ভুলতে পারছি না। রাতে ঘুমালাম, আমি আর আমার বোনই ঘুমায়। আজকে কেন জানি আমার চোখে ঘুম নাই, আর ও তো নাক ডেকে ঘুমাচ্ছে। খালি বোন বলে কিছু বলতে পারি না, ঘুমাক। আমিও ঘুমালাম। কিছুক্ষণ পর মনে হলো আমার বুকে কেউ শুয়ে আছে। এটা রিদি প্রায় সবসময় করে, তাই আমি কিছু মনে করি না। ঘুমালে ওর হুঁশ থাকে না, আর আমরা দুজন ভাইয়ের মতোই, আমাদের মাঝে কোনো ফিলিংস নাই। কিন্তু আজকের স্পর্শটা আমাকে ফিল করাচ্ছে। না না, এটা রিদি না, আমাকে অনেক জোরে জড়িয়ে রেখেছিল, বুকে মাথা রেখে শুয়েছিল। আমি চোখ খুলতেই চাইলাম, বাট পারলাম না। নাড়াচাড়া করতে চাইলাম, বাট পারলাম না। হঠাৎ দেখি বস্তুটা আমার কানে কানে এসে বলল, এইসব তোমার স্বপ্ন, যা মনে রাখার মনে রাখবে তুমি, আর যা ভুলে যাবার ভুলে যাবে, বলে আমার চোখে চুমু দিল।
তারপর ঠোঁটে দিল। আমি তাকাতেই আমার উপর কাউকে দেখতে পেলাম না। কি হচ্ছে এগুলো? পাশে চুপচাপ ঘুমিয়ে আছে রিদিকা। না, এসব আমার মনের ভুল। এত তাড়াতাড়ি কেউ কি আবার উধাও হতে যেতে পারে? না। আবার ঘুমিয়ে পড়লাম। সকালে উঠলাম। রাতের কিছুই আমার মনে পড়ছে না। এটুকুই মনে আছে, নাক টেনে ঘুমিয়েছি আমি। চিন্তা রেখে নাস্তা করলাম। আবারও সবকিছু ঠিকঠাক। নানুও ঠিক। নানুর কাছে গেলাম আমি আর রিধি। তারপর নানুকে জিজ্ঞেস করলাম, নানু কেমন আছো তুমি? তারপর নানু বলল, এই তো রিদু আর রিধি, কবে যে চলে যাই তোদের ছেড়ে, ঠিক আছে নাকি? তারপর রিধিকা বলল, এইসব বলছো কেন তুমি? তুমি অনেক দিন বাঁচবা। তারপর নানু বলল, সেটাই তো চেয়েছিলাম। তোদের নানা তোদের জন্মের আগেই মারা গিয়েছে। আমি তো চেয়েছিলাম তোদের বিয়ে খেয়ে মরবো, কিন্তু দেখ পোড়া কপাল আমার। তারপর আমি বললাম, নানু তুমি আমাদের বিয়ে না, আমাদের বাচ্চা কাচ্চাও দেখে যেতে পারবা। তারপর নানু বলল, সেটা যদি হতো রে তাহলে এখনই বিয়েটা করতে পারতি, কিন্তু আমার তো পুরো কপাল, তা হবে না। তারপর আমি বললাম, হবে না মানে? তারপর নানু বলল, তোর এসব কিছু শুনতে হবে না, তুই যা তো, রিদির সাথে আমার কিছু কথা আছে। তারপর রিদি বলল, যা হৃদয়, আমি নানুর সাথে কথা বলে আসতেছি। তারপর আমি বললাম, ওকে। আমি নাস্তা করে নদীর পাড়ে গেলাম ছবি আঁকতে। তারপর রিদিকা বলল, ওকে যা, আমি ওখানেই যাব। নাস্তা করে আমি চলে আসলাম আবারও নদীর পাড়ে। কেন জানি না এই নদীটা আমাকে শুধু তার কাছে টানে। আমাকে নামতে বলতেছে নদীতে, কিন্তু ভয় হচ্ছে একা একা। আবারও সেই ড্রয়িং শুরু করলাম। আঁকা শেষ করে বসে রইলাম। ছবিটার দিকে তাকিয়েছি। আবারও ওই জল পড়ে, যার চেহারাটা আমি দিতে পারি না, ওই দিক ফিরে তাকিয়েছি। এমন মনে হচ্ছে যে আমাকে ছবির ভিতরেই ডাকছে। মনে হচ্ছিল আমি ছবির ভেতরে ঢুকে যাব। হাত পা নড়াচড়া করতে পারছিলাম না। কেউ শক্ত করে পিছন থেকে জড়িয়ে ধরেছে বলে মনে হচ্ছিল। তারপর রিদিকা আসলো, বলল, এই রিদু, রিদু, এই যে কখন থেকে ডাকছি, এক মনে ছবিটার দিকে তাকিয়ে কি ভাবছিস? তারপর আমি বললাম, কোথায় ডাক দিলি? আমি তো শুনতেই পেলাম না। তারপর রিদিকা বলল, মজা করছিস না? আচ্ছা বাদ দে, আমি এখানে বসতেছি, আমার একটা ড্রয়িং কর তো প্লিজ। তারপর আমি বললাম, ফিরি ফিরি পারবো না। তারপর রিদি বলল, বারে, এখানে বসে রোজ তো 2টা করে ছবি আঁকিস, তাও আবার ফ্রি। আমার একটা ছবি এঁকে দিতে যত তোর সমস্যা। তারপর আমি বললাম, বুঝছস তাহলে। তারপর রিদিকা বলল, শয়তান, যা, এঁকে দিতে হবে না। তারপর আমি বললাম, ওকে, যা দিব না। তারপর রিদিকা বলল, ভাই আমার ভালো, প্লিজ, আমি না আমার বান্ধবীদের বলেছি তুই অনেক সুন্দর সুন্দর ড্রয়িং করতে পারো। তারপর হৃদয় বলল, দিতে পারি, তবে 500 টাকা লাগবে। তারপর রিদিকা বলল, তোর থেকে তো এমনি আর্টিস্টরাই ভালো, 100 টাকা দিলে এঁকে দিবে, আর তুই আমার ভাই হয়ে 500 টাকা চাইছিস? তারপর আমি বললাম, দিলে দে, না দিলে অন্য কাউকে দিয়ে আঁকিয়ে নে। আচ্ছা আমার সোনা ভাই, বাসায় ফিরেই তোকে 500 টাকা দেব, খুশি? তারপর আমি বললাম, এখন আমি যে মুডে বসিয়ে রাখবো, বসে থাকবি, ওকে। রিদিকে সুন্দর একটা পজিশনে বসিয়ে দিলাম। শত হোক আমারই আদরের বোন, ওর যে কত ছবি এঁকে দিয়েছি তার হিসেব নেই, সব বারবার ফ্রিতেই এঁকে নে, কিন্তু এবার আমি তা হতে দিচ্ছি না। 1 ঘন্টা এভাবে বসিয়ে রাখলাম। তারপর রিদি বলল, কিরে আর কতক্ষণ বসে থাকবো, আর আমি পারছি না। তারপর আমি বললাম, আর 5 মিনিট। তারপর রিদিকা বলল, সেই কখন থেকে 5 মিনিট বলতেছোস, এখনো কি হয়নি 5 মিনিট? তারপর আমি বললাম, এই নে, এই যে ছবি, দেখলে যে কোনো ছেলেই তোর উপর পাগল হয়ে যাবে। ওয়াও, আমার ভাইটা আমার এত সুন্দর ছবি আঁকলো কিভাবে? তারপর আমি বললাম, পাম দিতে হবে না, 500 কিন্তু জমা পড়েছে। তারপর রিদিকা বলল, জানি, কিন্তু আমার পিছনে এই কালো জিনিসটা কি এঁকেছিস? তারপর আমি বললাম, কোথায় দেখি তো। তারপর রিদি বলল, এই যে কালো কিছু একটা, আমার পিছনে তো এমন কিছু নাই। তারপর আমি বললাম, কি জানি, আমি তো কালো কিছু একটা দেখেছিলাম, যার জন্য এঁকেছি। তারপর রিদি বলল, এইভাবে তাকিয়ে থেকে মনে হয় তোর চোখ নষ্ট হয়ে গেছে। তারপর আমি বললাম, কেন, খারাপ লাগছে না তো, এভাবেই থাক। তারপর তারপর রিদি বলল, ওকে, এই নে তোর গিফট। রিদি আমার কপালে একটা চুমু দিল। তারপর আমি বললাম, এই চুমু দিলে কেন? এই চুমু আমাকে শুধু আমার বউ দেবে। তারপর রিদি বলল, আহারে বউ পাগল, তোকে তো বিয়েই দেবে না, তাহলে চুমু পাবি কোথায়? আমার থেকে নিয়েই খুশি থাকতে হবে। তারপর আমি বললাম, মানে আমার বিয়ে দেবে না? তারপর রিদি বলল, আরে না, হবে হবে, আমি তো মজা করেছি। রিদিকে খুব চিন্তিত মনে হচ্ছিল, এমন তো কোনোদিনই দেখিনি রিদিকে। তারপর আমি রিদিকে বললাম, কি হয়েছে তোর? তারপর রিদি বলল,
আরে না, একটা আবদার রাখবি আমার? তারপর আমি বললাম, বল। আমার হাতটা ধরে বসবি একটু? তারপর আমি বললাম, দে হাত। হৃদের হাতটা ধরে বসে আছি। জানি না কি হয়েছে ওর, মেয়েটা একদম এমন না, বাট আজকে কেন জানি এমন করেছে। হৃদি আমার কোলে মাথা রাখলো। তারপর হৃদি বলল, আচ্ছা হৃদু, একটা কথা বলবি আমাকে? তারপর আমি বললাম, বল। তারপর হৃদয় বলল, মনে কর জীবনে কোনো এক সময় আমাদের দুই ভাই বোনকে বিয়ে করতে হলো, তুই কি সেটা মেনে নিতে পারবি? তারপর আমি বললাম, এসব কি বলছিস? তারপর হৃদিকা বলল, না বল না প্লিজ। তারপর আমি বললাম, তোর মাথা নষ্ট হয়ে গেছে তাই এসব বলতেছোস? আমরা ভাই বোন, আমাদের কি বিয়ে হয় নাকি? এটা তো পাপ। তারপর হৃদিকা বলল, আমি কি বলছি না কি আমাদের বিয়ে হবে, কিন্তু মনে কর পরিস্থিতি এমন হয়ে গেছে যে আমাদের বিয়ে করতে হবে, তখন কি তুই আমাকে বউ হিসেবে মেনে নিবি? তারপর আমি বললাম, দেখ আমার ভালো লাগছে না এসব কথা, তুই এসব কথা বললে আমি আর কথাই বলবো না তোর সাথে। তারপর হৃদি বলল, ওকে যা, বলবো না। তারপর আমি বললাম, তারপর হৃদিকা বলল, গোসল করবি এখানে আজ? আমি বললাম, আরে না, ভয় লাগে। তারপর হৃদিকা বলল, কোথায়? কালকে তো ঠিকই করলাম, কোনো ভয় লাগলো না। তারপর আমি বললাম, কালকে এখানে গোসল করেছি। তারপর হৃদি বলল, হ্যাঁ, কেন তোর মনে নাই? তুই ডুব দিয়েছিলি, অনেকক্ষণ পর উঠছিলি, আর আমি আর খালামণি ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর আমি বললাম, আমার তো মনে পড়ছে না। তারপর হৃদি বলল, ওকে তোর মনে করতে হবে না, আমাকে একটু ঘুম পাড়িয়ে দে। তারপর আমি ওকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, বললাম, তুই ঘুমা। তারপর হৃদি বলল, আজকে ওর কি হলো, এমন অদ্ভুত কথা বলছে কেন? কালকে এই পুকুরে গোসল করলাম, নিজেও তো জানি না। তারপর আমার আর ওর বিয়ের কথা বলল, আর এটাও হয় নাকি? ও আমার বোন, আপন মায়ের পেটের যমজ বোন, আমাদের কিভাবে বিয়ে হয়? ওর মাথা মনে হয় গেছে, নাহলে ভূতে ধরেছে ওর। বসে বসে ভাবতে লাগলাম, নানি কিছু একটা বলেছে ওকে, কি এত পার্সোনাল কথা যে আমাকে বলল না। কি জানি কি হচ্ছে, আমার এখানে আসলেই ভালো লাগে না। না আর আসবো না, না আর আসবো না এই গ্রামে। সবকিছুতেই তাল হারিয়ে ফেলি এখানে আসলে। কি সব অদ্ভুত জিনিস ঘটে এখানে আসলে। ভাবতেছিলাম এসব কথা, তখনই নদীতে দেখলাম একটা বড় মাছের লেজ। উপরে হালকা উঠেছিল, আবার নিচে নেমে গেল। এটা কিভাবে সম্ভব? নদীতে এত বড় মাছ? হ্যাঁ, বড় সড়ো একটা মাছের লেজ দেখেছি আমি। আমাকে খুব উত্তেজিত মনে হচ্ছে। মামাকে বলতে হবে এই মাছের কথা। আমি আর হৃদি খুব মাছ পছন্দ করি। মামাকে বললে হয়তো এখান থেকে ধরে নিয়ে যাবে মাছটা। হৃদিও ঘুমাচ্ছে আমার কোলে। একা একা ভালো লাগছে না। হঠাৎ চারপাশে একটি সুগন্ধ পেলাম। সুগন্ধটা যেন আমাকে টানছে, বলছে, চলে এসো আমার কাছে। মনে হলো আমার কাঁধে কারো হাত পড়েছে। হৃদি তো আমার কোলে ঘুমাচ্ছে, তাহলে কে হাত রাখলো? হাতটা আমার খুব পরিচিত মনে হলো। মনে হচ্ছে আমার কতকালের চেনা এই হাত। পিছু ফিরলাম, কিন্তু কাউকেই দেখতে পারলাম না। বাট আমি অনুভব করতে পারছি কেউ একজন আমার পাশে আছে। আমি তাকে দেখতে পারছি না, ছুঁতে পারছি না, কিন্তু আমার মন বলছে সে আমাকে দেখছে। শুধু দেখছে না, আমার খোঁজা দেখে মিটিমিটি হাঁটছে। কিন্তু কেন আমার এমন মনে হচ্ছে? তখনই হৃদির ঘুম ভেঙে গেল। আমার দিকে তাকিয়ে চোখ রাখলো, দেখলো আমি তার আশেপাশে একটা কিছু খুঁজছি। তারপর হৃদিকা বলল, কি খুঁজছিস? আমি বললাম, কোথায়? কিছু না। তুই উঠলি কখন? তারপর হৃদিকা বলল, মাত্র উঠলাম। বল কি খুঁজছিস? তারপর আমি বললাম, আমার মনে হলো আমার পাশে কেউ বসে আছে, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। তারপর হৃদিকা বলল, ও কিছু না, চল এখান থেকে, অনেক বেলা হয়ে গেছে। তারপর আমি বললাম, চল। দুজনে মিলে বাসায় ফিরলাম। আমি আনমনে হাঁটতেছিলাম, হৃদি আমার হাতটা ধরে রেখেছিল। বাসায় ফিরলাম, দেখি হৃদু কিছু একটা বাবাকে বলল। তারপর বাবা বলল, হৃদয়ের মা, আমাদের আজকে চলে যাওয়া উচিত। তারপর মা বলল, হ্যাঁ ঠিকই বলছো, বিকেলে বাসায় চলে যেতে হবে। তারপর মামা বলল, কি হয়েছে, তোমরা যাওয়ার কথা বলছো কেন? তারপর বাবা বলল, হৃদয়ের উপর লক্ষণগুলো দেখা দিয়েছে, এখানে থাকা যাবে না। তারপর মামা বলল, ও ঠিক আছে, তাহলে তো যাওয়াই ভালো, এখানে থাকা উচিত হবে না। তারপর আমি বললাম, কি হয়েছে, চলে যাব কেন? আর আমার উপর কিসের লক্ষণ দেখা দিল? তারপর মা বলল, ও কিছু না, তুই কিছু ভাবিস না। তারপর আমি বললাম, তাহলে যাব কেন? আমি আজকে যাব না, কালকে সকালে যাব।
আজকে রাত আমি এখানেই থাকবো। কথাগুলো আমি বলতে চাইনি, কারণ আমিও থাকতে চাইনি, তাও কেন জানি বলে ফেললাম। থাক, যখন বলছি থাকলাম এক রাত। কি হবে এক রাতে? তারপর বাবা বলল, আচ্ছা ঠিক আছে, আজকে রাতেই, কালকে সকালেই শহরে চলে যাব। আমিও খুশি মনে রুমে চলে আসলাম। সারা দিন কেটে গেল হৃদের সাথে গল্প করতে আর লুডো খেলতে খেলতে। সারাদিনে হৃদি আমাকে একা রাখেনি, জানি না কি চলছে, কিন্তু কেমন যেন লেগেছে আমার। রাতে আমি আর হৃদি দুজনে ঘুমিয়ে পড়লাম। আজকে দিনটাই কেমন যেন কেটেছে। হঠাৎই ঘুম ভেঙে গেল। হৃদি বলছিল, রাতে ঘুম থেকে উঠে একা কখনো বাইরে যাবি না, ওকে যেন ডাক দিয়ে যায়। তারপর বারান্দা দিয়ে খুব আলো দেখা যাচ্ছিল। এত রাতে বাইরে কিসের এত আলো? উঠলাম, আমি বারান্দায় গেলাম। খুব সুন্দর একটা জ্যোৎস্না রাত, চাঁদের আলোতে সবকিছু দেখা যাচ্ছে। বারান্দায় আসার পরই আমার কানে হঠাৎ করেই কিসব যেন শব্দ আসতে লাগলো। একটা সুগন্ধ পেলাম, কিন্তু না, এটা সেই পরিচিত সুগন্ধ। আমার কানে বাজতে লাগলো। কে যেন বলছে, আমার কাছে এসো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। হঠাৎ বারান্দায় একটা আলোর ঝলক দেখতে পেলাম। কিছু একটা দৃশ্যমান হচ্ছে আমার সামনে। এটা কি আমি স্বপ্ন দেখেছি নাকি? এত সুন্দর একটা মেয়ে? না, এটা মেয়ে না, এটা একটা পরী। হ্যাঁ, এটা একটা আকাশ পরী, যে পরীদের পিছনে দুটি ডানা থাকে। বিশ্বাসই হচ্ছে না, আমি একটা আকাশ পরীকে দেখছি। এত সুন্দর তার রূপ, এত সুন্দরী মেয়ে সারা পৃথিবী খোঁজ করলেও পাওয়া যাবে না। আমাকে মুগ্ধ করে ফেলেছে পরী। আমি তার উপর আকৃষ্ট হয়ে পড়লাম। কিছুতেই চোখ ফেরাতে পারছি না। কিন্তু আমার মনে কেমন জানি অস্থিরতা ছিল। আমার মন তখনও সেই পরিচিতি সুগন্ধটা পেতে চায়। হয়তো আমার মনের কথা বুঝি পরীটা কথা বলতে শুরু করলো। আমার সামনে একটা আকাশ পরী ছিল। আমার সবই স্বপ্ন মনে হচ্ছিল, কিন্তু আমি তো স্বপ্ন দেখছি না। শুনছিলাম পরীরা নাকি মানুষকে মেরে ফেলে, তাই খুব ভয় হচ্ছে পরীটাকে দেখে। আমি ঘামতে শুরু করলাম পরীটাকে দেখে। আমার অস্থিরতা দেখে পরীটা বলতে শুরু করলো, আমাকে দেখে তোমার কোনো ভয় নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। তারপর আমি বললাম, তাহলে আমার কাছে আসছেন কেন? তোতলিয়ে বললাম। তারপর পরী বলল, আমাকে দেখে তোমার ভয়ের কোনো কারণ নেই, আমি তোমার কাছে এসেছি বন্ধুত্ব করতে। তারপর আমি বললাম, আমার সাথে বন্ধুত্ব করতে? তারপর পরী বলল, হ্যাঁ, তোমার সাথে বন্ধুত্ব করতে। তুমি এই মাটির মানুষের সব থেকে আলাদা, তাই তোমার সাথে বন্ধুত্ব করতে আসছি। তারপর আমি বললাম, আমি আলাদা মানে? তারপর পরীটা বলল, আগে বলো বন্ধুত্ব করবে কিনা আমার সাথে। আমি একটু ভয়ে বললাম, আমাকে না মারলে আমি রাজি আছি। তারপর পরী বলল, তোমাকে মারবো কেন আমি, বলো তো? তোমাকে মারলে আমার কি হবে? তারপর আমি বললাম, মানে? তারপর পরীটা বলল, আচ্ছা বাদ দাও, আমার নাম মোহনা জি, আমি পরীর দেশের রাজকন্যা। তারপর আমি বললাম, আমার নাম? কিন্তু তারপরই পরীটা বলল, বলতে হবে না, তোমার নাম হৃদয়। তারপর আমি বললাম, আমার নাম কিভাবে জানলেন? তারপর পরীটা বলল, আমি সবার চোখ পড়তে পারি, চোখ পড়ে সবার নাম ঠিকানা কি ভাবছে সবই বোঝা যায়। তারপর আমি বললাম, আমাকেও কি শিখাবেন কিভাবে চোখ পড়তে হয়? তারপর পরী বলল, উফ, সেটা কাউকে শেখান যায় না, শুধু পরীরাই জানে এই কাজটা। তারপর আমি বললাম, ও, আপনার পাখাগুলো এত বড় কেন? তারপর পরীটা বলল, কোথায় আমার পাখা? তারপর আমি বললাম, এই মাত্রই তো দেখলাম আপনার পাখাটা, কিন্তু এখন তো দেখছি না। তারপর পরী বলল, হি হি হি। তারপর পরীটা হেসে হেসে বলল, শুধু পাখা দেখেছো? সামনে এত সুন্দর একটা মেয়ে দাঁড়িয়েছে, তাকে দেখোনি? তারপর আমি ভয়ে ভয়ে বললাম, আমার ভয় লাগছে আপনাকে দেখে। তারপর পরীটা বলল, ভয়? দাঁড়াও, এখনই তোমার ভয় ছুটাচ্ছি আমি। তারপর পরীটা আমাকে নিয়ে আকাশে উড়াল দিল। তারপর আমি বললাম, কি করছেন এটা, আমাকে ছেড়ে দিন, আমি তো পড়ে যাব, পাগল হয়ে গেছেন নাকি? তারপর পরীটা বলল, ভয় পাচ্ছ? দেখো, ভয় এটাকে বলে। তারপর আমি বললাম, আমার চোখ পড়ে যদি আপনার সব বুঝে যাওয়ার কথা থাকে, তাহলে এটাও বোঝার কথা ছিল যে আমি উঁচুতে সেন্সলেস হয়ে যাই। আমার মাথা ঘুরতেছিল, আমি ধীরে ধীরে বললাম। তারপর পরীটা বলল, কিন্তু এখন না আর হবে না। তারপর পরীটা নিজের চোখ বুজে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। কি সব যেন মুখে মুখে পড়তে থাকলো, আমার চোখ বুজে আসছিল। হঠাৎই অনুভব করলাম আমার ঠোঁটে গরম কিছু। আরেক জোড়া ঠোঁট আমি অনুভব করলাম, কিন্তু কেন জানি মনের মাঝে আগের মতো ফিল হলো না। আমি আকৃষ্ট হয়ে গেলাম। একটা মায়া আমাকে টানছে, আমি চিনতে পারছি না মায়াটাকে। আমি আরো জোরে জড়িয়ে ধরলাম পরীটাকে, পরীটাও আমাকে আরো জোরে জড়িয়ে ধরলো।
পুরো আকাশ উড়িয়ে নিয়ে আসলো। কিন্তু তা কে দেখেছে? আমি যে সুন্দরী পরীর উপর আকৃষ্ট ছিলাম। আমাকে আবার আমার রুমের বারান্দায় নামিয়ে দিল পরীটা। তারপর পরীটা বলল, দেখেছো, কিছুই হয়নি তোমার, আমি থাকতে তোমার কিছুই হবে না। তারপর আমি একটু লজ্জা পেয়ে বললাম, কিন্তু আপনি আমাকে চুমু দিলেন কেন? তারপর পরীটা বলল, সত্যি বলতে তোমার উপর জাদু করে তোমাকে আমি পেতে পারতাম, কিন্তু সেটা আমি চাইনি। আমি তোমাকে ভালোবাসি, আমার ভালোবাসা দিয়েই আমি তোমাকে পেতে চাই। আমাকে ভালোবাসেন? পরীটা অদৃশ্য হয়ে গেল, আর দেখতেই পেলাম না আমি। এসব স্বপ্নের মতো করে কি হয়ে গেল আমার সাথে? রিধিকে ডাকে আমাকে, রিধু, এই রিধু। তারপর আমি বললাম, বল। তারপর রিধিকা বললে, বাইরে একা কি করছিস ভাই? তোকে না বলছি বাইরে বের হলে আমাকে ডাক দিবি? কিছু না, ঘুম আসছিল না, তাই একটু হাওয়া খেতে আসলাম। তারপর রিধিকা বলল, দেখ ভাই, তুই আমার থেকে কোথাও একা যাবি না, বুঝলি? তারপর আমি বললাম, তোর থেকে কোথাও একা যাব না। এসে শুয়ে পড়লাম। রিধিকে পরীর কথা বললাম না কিছু, এমনিতেই ওরা কি নিয়ে চিন্তা করছে বুঝতে পারছি না, তাই পরীটার কথা আপাতত গোপনে রাখলাম। কি যে হচ্ছে আমার সাথে আমি বুঝতেই পারছি না। পরী আমার প্রেমে পড়েছে, একটা আকাশ পরী আমার প্রেমে পড়েছে, কিন্তু আমার মন তো আরেক জায়গায়। আমি কেন জানি আকাশ পরীর উপর বেশি আকৃষ্ট হয়ে যাচ্ছি। তার রূপের কথাই ভাবতে লাগলাম। সারা রাত আর ঘুম আসলো না। আমার সব ঘুম কেড়ে নিয়েছে পরীটাও, শুধু তাকেই দেখতে মন চাচ্ছে। পরীর অনেক কাহিনী আমি শুনেছি। পরী মানুষদের পছন্দ করে, তাদের সাথেই বিয়ে করে থেকে যায়। আমার নাকি বিয়ে হবে না, আমিও দেখিয়ে দেবো একটা পরী বিয়ে করে। তারপর আমি সকালে ঘুম থেকে উঠলাম। তারপর রিধিকে বলল, বাবা আজ তো দেখি আমার আগে উঠে গেলি। তারপর আমি বললাম, আমি কি তোর মতো অলস? তারপর রিধিকা বলল, কি আমি অলস? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। আমাকে রিধু ধরার জন্য দৌড়াচ্ছে, আমিও দৌড়াচ্ছি। তারপর মামা বলল, তোরা এখন বড় হয়ে গেছোস, এসব বাচ্চামি শেষ করবি কবে? তারপর রিধি বলল, কোনোদিনও না। তারপর আমি বললাম, ওই রিধি, চল না আমরা পুকুর থেকে গোসল করে আসি। তারপর রিধি বলল, না না, আমরা আজকেও নদীতে যাব গোসল করতে। তারপর বাবা বলল, এই খবরদার, তোর ওই নদীতে আজকে যাবি না গোসল করতে, আজকে বাসায় গোসল কর, না হলে পাশের পুকুরে যা, নাস্তা করে যা, আমরা একটু পরেই বের হব। তারপর রিধি বলল, আচ্ছা বাবা। আমি আর রিধি চলে আসলাম পুকুর পাড়ে। এটা আমাদের নানা বাড়ির সামনে, সবাই এখানে গোসল করে। আমরাও নানার বাসার আসলে এখানেই গোসল করি। এখানে পানি অনেক কম আর সিঁড়ি বেঁধে দেওয়া আছে, তাই পানিতে ডুবার ও কোনো সুযোগ নেই। রিধি অনেকক্ষণ পানিতে দম বন্ধ করে থাকতে পারে, ওর সাথে কোনোদিনই আমি পারিনি। তারপর রিধিকে বলল, চল দেখি কে বেশি দম বন্ধ করে পানির নিচে থাকতে পারে। তারপর আমি বললাম, এই না না, আমি ডুব দেব না, সেদিনকে আমি অনেক ভয় পেয়েছি। তারপর রিধি বলল, পারবি না তাইলে বল। তারপর আমি বললাম, বললেই হলো, আমি তোর থেকে বেশিক্ষণ পারবো, তাহলে আয় দেখি। দিলাম ডুব, রিধিও দিল। তারপর পানির নিচে আগের থেকে অনেক ভালো লাগছে, সব ক্লান্ত দূর হয়ে গেল। আরো অবাক করার বিষয় হচ্ছে, আমি পানির নিচে দম নিতে পারছি। আমি দম নিচ্ছি, কিন্তু আমার মুখে কোনো পানি যাচ্ছে না। সবই আশ্চর্য করেছে আমাকে। হয়তো এটাও আকাশপরীর জাদুর জন্য হচ্ছে। যাই হোক, আমি তো মজা পাচ্ছি। গোসল শেষ করে বাসায় আসলাম দুজনে। রিধিকে ব্যাপারটা বললাম না যে আমি পানিতে শ্বাস নিতে পারছি। এটা হয়তো পরীটার কাজ, কোনো জাদুর জন্য হয়েছে। আজকে বাসায় যাব, তাই রেডি হচ্ছি। সবার কাছ থেকে বিদায় নিয়ে আসলাম। তারপর নানু বলল, নানু ভাই, তুই খুব সাবধানে থাকবি আর সব সময় রিধির পাশে থাকবি, ওর থেকে দূরে কোথাও যাবি না। তারপর আমি বললাম, তোমরা এমন করতেছো কেন? আমার কি হয়েছে, আমাকে একটু খুলে বলবা? তারপর নানু বলল, সময় হলে সব জানতে পারবি, আর এখানে আসার দরকার নেই। তারপর আমি বললাম, কিন্তু কেন? এখানে আসবো না কেন? আমার তো এই জায়গা খুব ভালো লাগে। তারপর নানু বলল, যা বলছি সেটাই করবি, আর রিধি তুই সবসময় পাশাপাশি থাকবি, কখনো ওর থেকে একা হবি না। তারপর রিধিকা বলল, ঠিক আছে নানু, তুমি কোনো চিন্তা করো না। তারপর আমি বললাম, বুঝলাম না, সবাই আমার থেকে কিছু একটা লুকাচ্ছে, আমাকে নিয়ে ভয় পাচ্ছে। আমাকে বললে কি সমস্যা? বললে তো তাও সেই সব কাজ করতাম না যেসব সমস্যা হবে। বাসায় যাওয়ার জন্য গাড়িটা উঠলাম। বাবা গাড়ি চালাচ্ছে, আম্মু বাবার পাশে বসে আছে, আমি আর রিধি পিছনে বসেছি। গাড়িটা নদীর পাশে এসে নষ্ট হয়ে গেল।
স্টার্ট নিচ্ছে না। আমি আর রিদি বের হলাম বাইরে। আমি একটু নদীর পাড়ে গেলাম মুখে পানি দিতে। তারপর বাবা বলল, এই ঋতু যাস না তো ওইদিকে, গাড়ি এখনই ঠিক হয়ে যাবে। তারপর আমি বললাম, বাবা আমি একটু মুখে পানি দিয়ে আসি। তারপর আম্মু রিদিকে বলল, এই রিদি যা তো ওর সাথে মা। তারপর রিদি আমাকে বলল, হৃদয় ভাই আমার তোর কি হয় মাঝে মাঝে বলতো। তারপর আমি বললাম, কি হবে। তারপর আমি নদীর পাশে এসে দিলাম পানিতে হাত, মুখ ধুলাম। তারপর হাত ধোয়ার জন্য পানিতে হাত দিলাম। মনে হলো কেউ আমার হাতটা ধরেছে, বুঝলাম না কি হচ্ছে। জোরে টানছে, তাও আবার পানির দিকে। পানিতে মনে হয় কিছু একটা আমার হাত ধরে রেখেছে। তারপর রিদি বলল, কি হলো চল। তারপর আমি বললাম, যাব, কিন্তু আমার হাত তো বের হচ্ছে না পানি থেকে, মনে হচ্ছে কেউ ধরে রেখেছে। তারপর রিদিকা বলল, কই দেখি। রিদি আমার পাশে আসতেই আমার হাতটা ছেড়ে দিল। তারপর আমি বললাম, এখন ছেড়ে দিচ্ছে। তারপর রিদি বলল, হয়েছে হয়েছে, আর মজা করতে হবে না, চল এখন। তারপর আমি বললাম, চল। ওর কাছে এটা মজা লাগলো। তারপর বাবা বলল, ওই তোরা গাড়িতে বস, গাড়ি ঠিক হয়ে গেছে। তারপর আমি বললাম, চলো। চলতে লাগলাম আবার, কিন্তু আমার সাথে ঘটে যাওয়া বিষয়গুলো ভাবাচ্ছে আমাকে। কিছুই বুঝতে পারছি না আমি কি এত সুন্দর নাকি যে একটা আকাশ পরী আমার প্রেমে পড়েছে। আর শুনেছি আকাশ পরীদের জাদু পানিতে কাজ করে না, আর জলপরীর কাহিনী তো পুরোই কাল্পনিক। তাহলে পানিতে আমার সাথে এসব কেন হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। বাসায় পৌঁছে গেলাম। পৌঁছতে পৌঁছতে বিকাল হয়ে গেল। এসে কিছু খেয়ে দিলাম একটা বড় সড়ো ভাবে ঘুম। উঠলাম একেবারে রাত্রে। তারপর রিদিকা বলল, অলস একটা, আর কত ঘুমাবি, তাড়াতাড়ি ওঠ, রাতের খাবার খাবি না। তারপর আমি বললাম, রাতের খাবার, সকাল হয়ে গেছে না। তারপর রিদিকা বলল, পাগল হয়ে গেছো, রাত 9টা বাজছে। তারপর আমি বললাম, কি এতক্ষণ ঘুমাচ্ছি, তুই ডাক দিবি না আমাকে। না তুই ঘুমাচ্ছিলি, একটু ঘুমাতে দিলাম তোকে। তারপর আমি বললাম, ভালো করছস। তারপর রিদিকা বলল, এখন যা ফ্রেশ হয়ে আয়, আমরা ডিনার করব। ওয়াশরুমে এসে হাত ধুচ্ছিলাম। আগে খেয়াল করিনি, কিন্তু আমার হাতে একটা আংটি, খুবই সুন্দর একটা আংটি আমার হাতে। কিন্তু এটা আমার হাতে আসলো কিভাবে। আংটির মাথায় একটা ছোট সুন্দর উজ্জ্বল মুক্ত বসানো। এই মুক্তগুলোকে আমি কোথাও দেখেছি। হ্যাঁ, মনে পড়েছে, 1891 সালের পর থেকে এই মুক্তগুলো সমুদ্র থেকে বিলুপ্ত হয়ে গেছে। শুধু সমুদ্র না, আমাদের মাটিতেও যতগুলো মুক্ত ছিল সব হঠাৎ করেই ভ্যানিশ হয়ে গিয়েছিল। সবাই ভাবে এটা হয়েছিল কোনো কালো জাদুর প্রভাবে। হ্যাঁ, এটা সেই মুক্তা, কিন্তু আমার আঙুলে আসলো কিভাবে, কিছুই বুঝতে পারলাম না। আংটিটা খোলার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই খুলছে না। দূরও, কি বিপদে পড়লাম। আচ্ছা থাকুক, আংটিটা খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু এটা কোনো মেয়ের হাতে থাকলে আরো বেশি সুন্দর লাগতো। তারপর ফ্রেশ হয়ে নিচে আসলাম ডিনার কমপ্লিট করলাম। তারপর আবার রুমে আসলাম। রিদি ক্লান্ত ছিল, তাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছি। অপেক্ষায় ছিলাম কালকের পরীটার। আজকের কোনো খবরই পেলাম না। বিরক্ত হয়ে রুমে চলে আসলাম। হঠাৎই আওয়াজ আসলো, বলল, কি হলো, রুমে চলে যাচ্ছ। হঠাৎই আমার সামনে এসে দৃশ্যমান হতে লাগলো। তারপর আমি বললাম, জানতাম আসবেন আপনি। তারপর পরীটা বলল, আপনি করেই কি বলবা। তারপর আমি বললাম, ওকে সরি, তুমি করেই বলবো। তারপর পরীটা বলল, তারপর আমি বললাম, এতক্ষণ লাগলো কেন আসতে। তারপর পরীটা বলল, আমি তো এখানেই ছিলাম, তোমার বিরক্ত ভরা মুখ দেখে খুব মজা পাচ্ছিলাম। তারপর আমি বললাম, ও। তারপর পরীটা বলল, অনেক মিস করেছি এই একদিনে। তারপর আমি বললাম, কালকে হঠাৎ করেই যে চলে গেলে। তারপর পরীটা বলল, আমার আম্মি আমাকে ডাকছিলেন, যার জন্য আমাকে ফিরে যেতে হচ্ছিল। তারপর আমি বললাম, আচ্ছা, আমি শুনেছি পরীদের মাঝে 2 ধরনের পরী থাকে, এক ভালো পরী, আরেক খারাপ পরী, তুমি কোনটা। তারপর পরীটা বলল, আমি তো রাজকন্যা। তারপর আমি বললাম, সেটা কি জিজ্ঞাসা করেছি, তুমি ভালো নাকি খারাপ। তারপর পরী বলল, সেটা আমি নিজেও জানি না। তারপর আমি বললাম, আমাকে যে ভালোবাসতে এসেছো, পরীদের তো নিষিদ্ধ কোনো মানব সন্তানকে ভালোবাসা। তার উপর তুমি রাজকন্যা, তুমি আমাকে ভালোবাসলে শত শত জিন আসবে আমাকে মারতে। তারপর পরী বলল, কখনোই না, আমি তোমাকে কিছুই হতে দেব না।
তারপর আমি বললাম, দেখো আমি জিন না হলেও তোমাদের দেশে না গিয়েও তোমাদের সম্পর্কে অনেক কিছু জানি। তোমাকে ভালোবাসার দায় আমার হবে মৃত্যু, আর আমাকে ভালোবাসার দায় তোমার পাখা খুলে নেওয়া হবে তোমার থেকে, যার জন্য তুমিও মানুষের মতো হয়ে যাবে। সব মিলিয়ে শেষে আলাদাই থাকতে হবে আমাদের। তারপর পরীটা বলল, এসব কিছুই হবে না, আমি হব রানী, তখন সবাই আমার কথা শুনবে। তারপর আমি বললাম, তুমি রানী হলে কি আমার কাছে থাকতে পারবে? তারপর পরীটা বলল, তোমাকে আমি নিয়ে যাব আমার পরীর দেশে। তারপর আমি বললাম, কখনোই না, আমি কখনোই যেতে পারবো না। তারপর পরীটা বলল, যেতে তোমাকে হবেই, না হলে আমি তোমাকে নিয়ে যাব জোর করে। তারপর আমাকে ধরে উড়াল দিল পরীটা। আমি শতবার চেষ্টা করেছি পরীটার কাছ থেকে ছোটার, কিন্তু পারছি না। পরীদের ব্যাপারে তেমন কিছুই জানি না, কিন্তু আজকে তো জ্ঞান আসলো, কোথা থেকে কিছুই বুঝলাম না। আমি চেষ্টা করেছি পরীটার কাছ থেকে মুক্ত হওয়ার, কিন্তু আমাকে নিয়ে পরীটা উড়াল দিল, অনেক উপরেই উঠে গেছে। তারপর আমি বললাম, প্লিজ আমাকে ছেড়ে দাও। পরীটা বলল, আমাকে ভালো না বাসলে আমি জোর করে ভালোবাসাবো তোমাকে। তারপর আমি বললাম, দেখো, এটা না যে তোমাকে আমার ভালো লাগে না, তোমাকে সবারই ভালো লাগবে, কারণ তুমি পড়ি, কিন্তু আমি আমার নিজের ভালোবাসাকেও পাশে চাই, আর আমার পরিবারকেও, আর যেটা তুমি দিতে পারবে না। তারপর পরি বলল, পরিবারের কথা বাদ দাও, আমি তোমার সব হব। তারপর আমি বললাম, তুমি নিশ্চয়ই খারাপ পরি, না হলে আমাকে এভাবে জোর করে নিয়ে আসতে না। কিন্তু পরিটা কোনো কথা না বলেই উঠছে শুধু। হঠাৎই কোথা থেকে পানি এসে ভিজিয়ে দিল আমাদের। পরিটার পাখা ভিজে গেল। কি করার, দুজনেই পড়তে লাগলাম। হাতের আংটিটা জ্বলতে লাগলো। তারপরে ছিটকে অনেক দূর চলে আসলাম, শুধু একটুকুই মনে আছে। তারপর বেহুশ হয়ে গেলাম। চোখ খুললাম, দেখি আমি শুয়ে আছি একটা বিছানায়। ভাবলাম হয়তো স্বপ্ন দেখেছি, কিন্তু না, এটা স্বপ্ন না, কারণ আমি আমার রুমে নাই, পুরো অচেনা একটা রুম। কি করে আসলাম আমি এখানে? শুধু এইটুকুই মনে আছে, আমাকে নিয়ে উড়াল দিল পরীটা, আর পানি এসে ভিজিয়ে দিল, আর আমি পড়ে যাই। এইটুকু তো মনে আছে, কিন্তু এইটা কোন জায়গা? পুরো অদ্ভুত লাগছে। রুম থেকে বাইরে যাব, হঠাৎই দুজন মানুষ আমার সামনে আস। এদেরকে মানুষ বললে ভুল হবে, কারণ এরা অর্ধেক মানুষ আর অর্ধেক মাছ, মানে জলমানব। এরা জলমানব বলল, আপনাকে আমাদের সাথে যেতে হবে। তারপর আমি কিছুই বললাম না, কারণ আমার ভয় লাগছে। এদের দুজনকে দেখেই বোঝা যায় আমি এখন পানির মধ্যে আছি, কিন্তু রুমটায় তো কোনো পানিই দেখতে পেলাম না। আর ওই দুজন বাইরে বাসছিল, মানে রুমের ভিতরে কোনো পানি নাই। রুম থেকে বের হলাম, একটা জলমানব আমার হাত ধরলো। হ্যাঁ, যেটা ভেবেছিলাম সেটাই, শুধু পানি আর পানি, কিন্তু দরজা খোলা, তাও রুমে পানি যাচ্ছে না। বড়ই অদ্ভুত ব্যাপার। আমাকে নিয়ে একটা জায়গায় চলে আসলো। অদ্ভুত ব্যাপার, আমিও মাছের মতো পানিতে শ্বাস নিতে পারছি, আবার এই জলমানবদের মতো পানিতেই কথা বলতে পারছি। আমার তো অদ্ভুত লাগছে সবকিছুই, কিন্তু পানিতে থাকলে তো সবকিছুই নিজের আপন লাগে। আমাকে তো মনে হয় এখানে রাজ সিংহাসনে নিয়ে আসা হলো। এখানে সবই অদ্ভুত, সবারই পানা থেকে মাছের লেজ আছে, পুরো কাল্পনিক জলমানব আর জলপরি এরা। আমি কি সত্যি সত্যি দেখেছি? এগুলো নাকি মারা গিয়েছে, আমি বুঝতেই পারছি না। তারপর তাদের রানী আমাকে বলল, পানির দেশে তোমাকে স্বাগতম। সিংহাসনে বসে এক জলপরি উঠে বলল, মনে হচ্ছে এটাই তাদের রানী। তারপর আমি বললাম, আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আমি আমার বাসায় ফিরে যেতে চাই। তারপর জলরানী বলল, তোমাকে এখানে আনা হয়েছে কারণ তোমার বাবা মায়ের সাথে আমাদের যে চুক্তি হয়েছিল সেটার সময় চলে এসেছে। তারপর আমি বললাম, কিসের চুক্তি? তারপর জলরানী বলল, তারা তোমার জীবনের বিনিময়ে দান করে দিয়েছেন আমাদের কাছে। তারপর আমি বললাম, মানে বুঝতেছি না, একটু বুঝিয়ে বলুন। তারপর জলরানী বলল, আমাদের রাজার ভুলের জন্য তোমার আর তোমার বোনের মৃত্যু হয়েছিল, তখন তোমার 2 বছর বয়স ছিল। তার ভুল ঠিক করার জন্য তিনি মানুষরূপী এক দরবেশ হয়ে তোমার বাবা মায়ের কাছে যান এবং নিজের জীবনের বিনিময়ে তোমাদের দুজনকে জীবিত করেন, যেখানে একটা শর্ত ছিল। তারপর আমি বললাম, কি ছিল সেই শর্ত, জানতে পারি? তারপর জলরানী বলল, তিনি বলেছিলেন তোমাদের ছেলে মেয়ে যখন 18 বছর হবে তখন যে কোনো একজন হারিয়ে যাবে। আমি দুজনকেই 18 বছর পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারবো, কিন্তু তারপরে আপনাদের ইচ্ছা, আপনারা ছেলেকে চান না মেয়েকে চান। তারপর আমি বললাম, আমার বাবা মা কাকে চেয়েছিলেন? তারপর জলরানী বলল, অবশ্য 2 জনকেই চেয়েছিলেন, কিন্তু শর্ত ছিল একজনকে ত্যাগ করতে হবে। তারা তোমার বোনকে চেয়েছিল আর তোমাকে ত্যাগ করছিল।
আর আমাদের রাজা তার সকল শক্তি তোমার মধ্যে দিয়ে তার জীবনের বিনিময় তোমাদের দুজনকে জীবিত করছিলেন। তারপর আমার চোখ দিয়ে পানি পড়ছে। তারা আমাকে ছেড়ে দিতে পারলো এভাবে? আমার তো কিছুই বিশ্বাস হচ্ছে না। তারপর জলরানী বলল, তো রেডি হয়ে যাও। তারপর আমি বললাম, আমাকে কি মেরে ফেলবেন? তারপর জলরানী বলল, কি বলে ছেলেটা, মানব সন্তান, তোমার তো আইডিয়াই নাই তুমি কি। তারপর আমি বললাম, তাহলে আমাকে এখানে কেন রাখবেন? আমি বাসায় যেতে চাই। তারপর জলরানী বলল, বাসায় যাওয়ার কথা ভুলে যাও, কারণ এখন থেকে এটাই তোমার ভাষা। আর 15 দিন পর তুমি এই সিংহাসনে বসবা। এই পুরো পানির দুনিয়ার রাজা তুমি হবে। তারপর আমি বললাম, আমি তো সাধারণ একজন মানুষ। তারপর জলরানী বলল, তুমি সাধারণ কোনো মানুষ নও, তোমার মধ্যে রয়েছে রাজার সব শক্তি। তোমার অভিষেক না করলে তুমি বুঝতেই পারবে না যে তুমি কি। তারপর আমি বললাম, আমি তো এখানে থাকতে চাই না। তারপর জলরানী বলল, সেটাও জানি, কিন্তু তোমাকে এখানে থাকতে হবেই, কারণ তুমি যদি ওপারে চলে যাও তাইলে ওই খারাপ পরীটা আবার তোমাকে উপরে নিয়ে চলে যাবে। তারপর আমি বললাম, ও যদি আমার পরিবারের কোনো ক্ষতি করে? তারপর জলরানী বলল, সেইটা কখনো পারবে না। কোনো জল শক্তি বাদে কোনো শক্তি তোমার বোনের উপর কাজ করবে না। আর 15 দিন পর তোমার অভিষেক। তারপর একজন সেনাপতিকে ডাক দিলেন রানী। সেনাপতি। তারপর একজন বডি বিল্ডার জল মানব এসে বলল, জি মহারানী সাহেবা। তারপর জলরানী বলল, এখন আমাদের রাজা সাহেবকে নিয়ে ট্রেনিং দাও। তারপর সেনাপতি বলল, যে আজ্ঞা। সেনাপতি আমার হাত ধরে নিয়ে চলে গেল। আমি তো সাঁতার কাটতে পারি না, এদের তো লেজ আছে, তাই এরা সহজেই সাঁতার কাটতে পারে। কিন্তু খুব ভয় লাগছে যে এরা তো আমাকে যেতে দিবে না। 15 দিন পর আমি রাজা হয়ে যাব, তখন তো আমার কথাই সবাই শুনবে। থাক, 15 দিন এই জল জগৎটা ভালো করে ঘুরে দেখি। রাজা যদি হয় তারপর এখান থেকে চলে যাব। আমার আদেশ তো আর অমান্য করতে পারবে না কেউ। সেনাপতি আমাকে পানির মধ্যে মারামারি শেখাচ্ছে। আমি তো একা নড়তেই পারছি না, আর মারামারি। আমার তো কঠিন অবস্থা দেখে পাশের কিছু মেয়ের হাসি আওয়াজ শুনলাম। আমি সোজা ওই দিকে তাকালাম। আমার চোখ থমকে গেল, আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। পানির মধ্যেও সেই পরিচিত গন্ধটা আমি পাচ্ছি। মানে এই সেই জলপরি, তাহলে যাকে আমি এতদিন এঁকে গেছি। এই সেই জলপরি যাকে আমি আশেপাশে অনুভব করছি। আমি এগিয়ে গেলাম ওর দিকে। দেখি জলপরিটা আমাকে দেখে লজ্জা পেয়ে মাথা নামিয়ে নিল। আমি সব ভয় বাদ দিয়ে মাথাটা উঁচু করলাম। সে কি চেহারা, মনোমুগ্ধকর চেহারা। এই রূপের মাঝে সবাই পাগল হয়ে যাবে। আমি তো পাগল হয়েই গেছি। তারপর জলপরি বলল, উহ, এভাবেই তাকিয়ে থাকবেন? তারপর আমি বললাম, এত সুন্দর হয়েছো কেন? তারপর জলপরি বলল, পরেও দেখতে পারবেন, এভাবে দেখার কিছুই নাই। তারপর আমি বললাম, সারা জীবন আপনাকে ভেবেই ছবি এঁকে গিয়েছি, কোনোদিনও আপনার চেহারা কল্পনা করতে পারিনি। আজ দেখতে পেলাম, একটু তো মন খুলে দেখতে দেন। তারপর জলপরি বলল, দেখতে তো পারবেন, দেখার কি শেষ আছে? তবে চলেন একটু ঘুরে আসি আপনাকে নিয়ে। তারপর আমি বললাম, চলেন। তারপর সেনাপতি বলল, কিন্তু রাজকুমারী, আপনার মাতার আদেশ ওনাকে শিখাতে হবে। তারপর জলপরি বলল, সেনাপতি, আমি এখানে হুবু রানী, আর আমার রাজাকে নিয়ে আমি যাচ্ছি ঘুরতে। এটা আমার মাতাকে বলে দিয়েন, আশা করি কিছুই বলবে না তিনি। তারপর সেনাপতি বলল, রাজকুমারী। জলপরিটা তাহলে রাজকুমারী? ওয়াও। ওর সাথে থাকা সবগুলো জলপরীকে রেখে ও আমার হাত ধরে সাঁতার কাটতে লাগলো, আমাকে নিয়ে আসলো পানির উপরে। আমি খুবই খুশি হলাম। ভাবলাম এবার বুঝি বাসায় যেতে পারবো। এটাকে বুদ্ধি বানিয়ে চলে যাব বাসায়, নাহলে নিয়েই যাব কোলে করে। কিন্তু সব আশা তো পূরণ হওয়ার না। একটা বিশাল সমুদ্রের মাঝখানে আছি বলে মনে হচ্ছে। পাশেই ছোট একটা দ্বীপ, ছোট একটা বাসা করার মতো দ্বীপটা, কিন্তু অনেক গাছে ভরপুর। এমন জায়গায় এমন একটা দ্বীপ ভাবতেও পারিনি। একই গাছে তো দেখে একটি ট্রি হাউসও আছে, মানে ছোট একটা বাসা। এটা বিশ্বাসই হচ্ছে না। তারপর জলপরি বলল, কেমন হয়েছে জায়গাটা? তারপর আমি বললাম, অসাধারণ, কিন্তু এমন জায়গায় এমন একটা দ্বীপ আশা করা যায় না। তারপর জলপরি বলল, এটা আমি আপনার জন্যই বানিয়েছি, আমরা এখানে দুজনে থাকবো। আমি মনে মনে বলতে থাকি, কি এখানে আমরা? না, ওকে বাসায় যাওয়ার কথা বলা যাবে না, না হলে তো আমার বাসায় যাওয়া হবে না। তারপর আমি ওকে বললাম, এটা কি করে বানিয়েছেন? আপনার তো পা নেই, লেজ আছে, কষ্ট হয়েছে না বানাতে? তারপর জলপরি বলল, তারপর ও উপরে উঠতে লাগলো। ওর লেজ আস্তে আস্তে অদৃশ্য হতে লাগলো। একদম দুটো পা হয়ে গেছে, আর লেজের লাল রংটা লাল সুন্দর একটা জামা হয়ে গেছে। এখন পৃথিবীর সব থেকে সুন্দর মেয়ে লাগছে ওকে। তারপর আমি বললাম, এটা কি করে সম্ভব?
জলপরীটা মন খারাপ করে বলে, শুধু রাজবংশে জলমানব আর জলপরীরা এমন করতে পারে যেমন আমি পারি। আমরা দুই জায়গায় থাকতে পারি, যেমন আপনারা মাটিতে থাকেন, আমিও মাটিতে থাকতে পারবো। তারপর আমি বললাম, কি হলো, আপনার মন খারাপ কেন? তারপর জলপরী বলল, এমনি। আচ্ছা চলুন আপনাকে কিছু জিনিস দেখাই। তারপর আমি বললাম, কি দেখাবেন? আরে চলুন তো। আমার হাত ধরে ট্রি হাউসে নিয়ে গেল জলপরীটা। ভিতরে ঢুকে তো পুরোই অবাক। তারপর আমি বললাম, এ তো আমার ছবি আঁকা, সবগুলো এখানে। তারপর জলপরী বলল, হ্যাঁ, আপনি প্রতিবারই যখন ছবি আঁকতেন আমি আপনার পাশে অদৃশ্য হয়ে বসে থাকতাম। আপনি হয়তো বুঝতেন, আশেপাশে কাউকে খুঁজতেন। খুব মজা লাগতো আমার। আপনি যখন একা একা কথা বলতেন খুব ইচ্ছে করতো আপনার সাথে কথা বলতে, কিন্তু মাতার কড়া নির্দেশ ছিল, বিদায় বলতে পারি নাই। আপনি যখন আমার ছবি এঁকে ফেলে দিতেন একটা জলে, তখন আমি নিয়ে এখানে চলে আসতাম আর একটা একটা করে জমাতাম। তারপর আমি বললাম, তাহলে পানির মাঝে আমাকে দম দেওয়া আর হাতেই আংটি পরানো সবই আপনার কাজ? জলপরীটি এবার লজ্জায় লাল হয়ে তারপর বলল, তারপর আমি বললাম, ভালোবাসেন আমাকে? তারপর জলপরী বলল, নিজের জীবনের থেকেও বেশি। তারপর আমি বললাম, ও। তারপর জলপরী বলল, চলুন সমুদ্রের পাশে গিয়ে বসি। তারপর আমি বললাম, ভালোবাসলে আপনি করে কেন বলতেছো, তুমি করে বলো। তারপর জলপরীটা হেসে দিয়ে বলল, চলো। তারপর দুজনে বসে পড়লাম। এখানে ছোট একটা মাচাল বানানো আছে, এখানেই বসলাম। আমার বুকে মাথা দিয়ে আমাকে জড়িয়ে ধরলো জলপরী। তারপর আমি বললাম, আচ্ছা আমি কি তোমাকে রাজকুমারী বলেই ডাকবো নাকি অন্য নামে? তারপর জলপরী বলল, আমার নামটা একটু বড় সড়ো, তুমি আমাকে তোমার মনের মতো করে নাম দিতে পারো। তারপর আমি বললাম, নতুন নাম? আচ্ছা ঠিক আছে, যারা। আমি তোমাকে আজ থেকে যারা করেই ডাকবো, এটাই অনেক সুন্দর নাম। হ্যালো এভরিওয়ান, এটাই ছিল জলপরীর প্রেমের কাহিনী। কেমন লেগেছে সবাই কমেন্ট করুন। আরও নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।